অবশেষে রাজধানীতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত সহ শিলাবৃষ্টি। এক মাসের দাবদাহের পর প্রাণ প্রকৃতিতে শীতল পরশ। প্রচণ্ড গরম ছিল, গরমে অতিষ্ঠ ছিল জীবন। সন্ধ্যার পরে এখন বৃষ্টি আসছে, শিলা পড়তেছে, প্রাণটা অনেক জুড়ে হয়ে গেল। অস্বস্তির পর যে একটা স্বস্তি পাচ্ছি আমরা, এটাই আমাদের জন্য অনেক বড়। জেলায় জেলায় কালবৈশাখী ঝড়। কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তান সহ প্রাণ হারালেন মা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে 4 জনের মৃত্যু। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির তৎপরতা। ভোটারদের নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক দেয়নি আওয়ামী লীগ। 75-এর 15ই আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। অসহায় বৃদ্ধদের ক্ষতবিক্ষত করে আনন্দ পেতেন মিল্টন সমাদদার। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি ডিবি প্রধানের। অপরাধ গোপন রাখায় দায় এড়াতে পারেন না স্ত্রীও। এবং আইন ভেঙে হাইটেক পার্কের 1100 কোটি টাকার 14টি আইটি প্রকল্পে দরপত্র মূল্যায়ন কমিটি। প্রকল্প পরিচালক নিজেই হলেন কমিটির সভাপতি। মুখে কুলুপ নেচেছে আইসিটি বিভাগ। মাসব্যাপী দাবদাহের পর রাজধানীতে স্বস্তির শিলাবৃষ্টি। গরমে অতিষ্ঠ প্রাণ প্রকৃতিতে মিলেছে কিছুটা প্রশান্তি। গ্রীষ্মের খরতাপ, তীব্র দাবদাহ শেষে অবশেষে রাজধানীতে নামলো বৃষ্টি। রোববার সন্ধ্যা থেকেই আকাশ ছিল মেঘের ঘনঘটায় ভরা। রাত 10টার দিকে নামে ঝুম বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, বজ্রপাত আর শিলা। শীতল বৃষ্টিতে ভিজল পুরো শহর। প্রাণ প্রকৃতিও যেন ফিরে পেয়েছে নবরূপ। কোথাও কোথাও কেউ কুড়িয়ে আনেন শিলা। এমন বৃষ্টিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নগরবাসীর মাঝেও। তাদের প্রত্যাশা, খরতাপের যন্ত্রণা থেকে এবার বুঝি মিলবে মুক্তি। এই মুহূর্তে বাংলা মোটরে আছেন রিপোর্টার আতাউর কাউসার। এ বিষয়ে সবশেষ জানতে যাচ্ছি তার কাছে। কাউসার, কালবৈশাখী ঝড়ের মতোই ছোটখাটো একটি ঝড় বয়ে গেল রাজধানীর উপর দিয়ে। রাত 10টার কিছু পর আমরা শুনতে পাই যে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং একই সাথে আকাশ ডাকা অর্থাৎ মেঘ গর্জনের যে শব্দ, সেই শব্দটিও আমাদের কানে আসছিল। যদিও তখনও বাংলা মোটর এলাকায় বৃষ্টি শুরু হয়নি, কিন্তু তখন ঝড়ো বাতাস ছিল। আর সারাদিনের তাপপ্রবাহের যে বিপর্যস্ততা, অর্থাৎ মানুষ তাপপ্রবাহের কারণে যে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, সেই হিমেল বাতাসের কারণে অনেকেরই মনে বা শরীরে সেই স্বস্তি সেই হিমেল বাতাসটি এনে দিয়েছিল। এবং আমরা দেখেছি মানুষ দ্রুত তাদের গন্তব্যে ফেরার উদ্দেশ্যে তারা তাড়াহুড়ো করছিলেন যে ঝড়টি শুরু হওয়ার আগে বা বৃষ্টি শুরু হওয়ার আগেই যেন তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেন। 10:30টার কাছাকাছি সময়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল এবং সেই সাথে কিন্তু শিলাও পড়েছিল, অর্থাৎ শিলাবৃষ্টি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কিছু কিছু জায়গায় কিছু পানিও জমে গেছে। এ থেকে কিন্তু বোঝা যায় যে অল্প সময় বৃষ্টি হলেও কি পরিমাণ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের থেকে তাদের সাথে যোগাযোগ করা গেলে হয়তো জানা যাবে যে মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায় এই রাত 10টার পর থেকে এখন পর্যন্ত। তা আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীদের পাঠানো যে সকল ভিডিও আমরা দেখেছি যে প্রচুর বৃষ্টি সে সকল এলাকায় হচ্ছিল। প্রথমে মিরপুরের থেকে আমরা খবর পাই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেখানে, পরবর্তীতে পুরান ঢাকা এবং সর্বশেষ বাংলা মোটরের এলাকাতেও প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাই। একই সাথে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গাতেই শিলাবৃষ্টি হয়েছে এবং প্রচুর বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বৃষ্টিটা কমে গিয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তবে যে জিনিসটি বলতে হয় যে সারা দিনে যে তীব্র তাপ প্রবাহ ছিল এই বৃষ্টির কারণে এবং বৃষ্টির আগে যে হিমেল একটি বাতাস বয়ে গিয়েছে, তার প্রেক্ষিতে জনজীবনে একটি স্বস্তি নেমে এসেছে। অর্থাৎ প্রচণ্ড তাপের যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই কেটে গিয়েছে। আমরা কিছু মানুষের সাথে কথা বলেছি, কেউ কেউ আমাদের এমনটিও জানিয়েছেন যে এখন তাদের কিছুটা শীত অনুভূত হচ্ছে। অর্থাৎ হঠাৎ করেই তাপমাত্রার যে একটি ব্যাপক তারতম্যতা, তার প্রেক্ষিতেই অনেক মানুষের কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে এবং যার প্রেক্ষিতেই আসলে
শিলাবৃষ্টি হওয়ার মতন ঘটনাও ঘটেছে, যে আমরা দেখেছি প্রচুর শিলাও পড়তে। তবে সেই শিলাগুলোর আকার খুব বড় আমরা দেখিনি। ছোটোখাটো তসবির, যে তসবিতে যে ধরনের দানা ব্যবহার হয় তার চেয়ে কিছুটা বড় সাইজের শিলা পড়েছে এবং টানা প্রায় 10 মিনিটের মতন শিলাবৃষ্টি হয়েছে। সে সময় আমরা দেখেছি রাস্তায় যে সকল গাড়িগুলো পার্কিং করা ছিল তারা দ্রুত কোনো শেডের নিচে যাওয়ার চিন্তা করছিলেন, কারণ উপর থেকে শিলা পড়ে তাদের উইন্ডশিল্ড বা অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে তারা দ্রুত কোনো একটি শেডের নিচে যাওয়ার চেষ্টা করছিলেন। তো এই মুহূর্তে বৃষ্টিটা অনেকটাই কম, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যদিও এখনও আমরা আকাশ ডাকছে এমনটিও আমরা শুনতে পাচ্ছি এবং আকাশে বিদ্যুতের যে ঝলক সেটিও আমরা অনুভব করতে পারছি বা সেটিও দেখছি। এই মাত্রই একটি বড় ধরনের বজ্রপাতও আশপাশে কোথাও হয়েছে। যেহেতু বজ্রপাতটি আগে দেখা যায় এবং তার শব্দ কিছুটা পরে শোনা যায়, হয়তো শব্দটি আমরা যে কোনো মুহূর্তেই আমাদের কানে আসবে। অর্থাৎ এখনো পর্যন্ত ঝড়ো বাতাসের যেই প্রবাহটি ছিল বা ঝড়ো বাতাসের যে প্রভাবটি সেটি এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। এখন বৃষ্টি আবার শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সাথে কিন্তু বাতাসও রয়েছে, যার প্রেক্ষিতে গাছের পাতাগুলো স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা জোরে সেই গাছের পাতাগুলো নড়ছে এবং আবারও বৃষ্টি শুরু হয়। কিছু সময় আগে বৃষ্টিতে যে সকল মানুষ বিভিন্ন বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছিলেন তারা বের হয়েছিলেন, আবার বৃষ্টি শুরু হয়, তারা অনেকটা দৌড়েই তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে এটাই বলা যায় যে তাপ প্রবাহের যে বিপর্যস্ততা সেটি অনেকটাই কিন্তু কেটে গিয়েছে এই অল্প কিছু সময়ের বৃষ্টির মাধ্যমে। এই ছিল হঠাৎ করে আসা যে বৃষ্টি, সে বৃষ্টির তথ্যের সর্বশেষ আমার কাছে। অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, আর এরপর সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বাংলা মোটরে। এবার জানাবো অন্যান্য খবর। উপজেলা নির্বাচন বর্জনে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। ভোটারদের নিরুৎসাহিত করতে তারা জেলায় জেলায় লিফলেট বিতরণ করছে। নির্দেশনা অমান্য করে ভোটে দাঁড়ালেই করা হচ্ছে বহিষ্কার। ডামি নির্বাচনের বৈধতা দিতে যারা অংশ নিচ্ছে তারা বিএনপির আদর্শে বিশ্বাস করে না বলে জানান তাদের নেতারা। ৮ মের প্রথম ধাপের উপজেলা নির্বাচন বর্জন আন্দোলন সফল করতে সারা দেশে লিফলেট বিতরণ শুরু করেছে বিএনপি। ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে নিরুৎসাহিত করতে জেলা উপজেলায় কর্মী সভা করছে দলের সাংগঠনিক টিম। শুধু নেতাকর্মী নয়, আত্মীয় স্বজনরাও যেন ভোট দিতে না যায় সেই বিষয়টিও নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে দল থেকে। আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিলেই করা হচ্ছে বহিষ্কার। এরই মধ্যে প্রথম ধাপে নির্বাচনে অংশ নেওয়া ৮০ জনকে বহিষ্কার করা হয়েছে। দ্বিতীয় ধাপে বহিষ্কার হয়েছেন ৬১ জন। বহিষ্কৃত প্রার্থীদের সহযোগিতা করলেও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দলটি। এরপরও ভোট থেকে বিরত রাখা যাচ্ছে না দলের তৃণমূলের অনেক নেতাকর্মীকে। দলটির নেতারা বলছেন, দলের নীতির বাইরে গেলেই সাংগঠনিক ব্যবস্থা, এক্ষেত্রে কোনো ছাড় নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সমুদ্রের মতো দল। এইখানে এই যে কয়জন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে বহিষ্কার করলে দলের এতটুকু ক্ষতি হবে না, বরঞ্চ অন্যান্য নেতাকর্মীরা সতর্ক হয়ে যাবে এবং আগামী দিনে তারা দলের বিরুদ্ধে কেউ সাহস পাবে না কোনো পদক্ষেপ গ্রহণ করতে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 18 কোটি মানুষকে জোর করে আওয়ামী লীগের নীতিতে চলতে বাধ্য করা হচ্ছে। একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। 7 জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন আন্দোলন সফল হয়েছে দাবি করে দলটির নেতারা বলছেন, তাদের আহ্বানে সাড়া দিয়ে উপজেলা নির্বাচনেও ভোট দিতে যাবে না জনগণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ, তবে অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপি মন্ত্রীর পরিবারের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ না করা তাদের দলের নীতিগত সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের বাকি মাত্র 2 দিন। আগেই দলীয় প্রতীক ছাড়া অংশ নেয়ার সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা দেয়া হয় এমপি মন্ত্রীদের পরিবারের কাউকে নির্বাচনে অংশ নিতে।
রোববার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে। আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরা নিজেরা প্রতীক দিইনি, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না এ ব্যাপারে আমাদের দ্বিমত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের প্রভাব মুক্ত নয় বাংলাদেশ। যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট এটা সারা বিশ্ব জুড়ে এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কাজে আমরাও চাপ অনুভব করছি। যুক্তরাষ্ট্রের নিজেদেরই মানবাধিকার নেই উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার পরও দেশের বিরোধী দলগুলো চুপ কেন, এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। মানবাধিকার এক জায়গায় একরকম কেন? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ৭৫ আগস্টের পর সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়েছিল মানুষ। তবে আওয়ামী লীগ সরকারের উদ্যোগে জনগণের দুঃসময়ে পাশে থেকে আবারও বিশ্বাস অর্জন করেছে। সকালে ঢাকা সেনানিবাসে 2টি নতুন ভবনের উদ্বোধন শেষে দরবার হলে একথা বলেন সরকার প্রধান। প্যাথোলজিক্যাল পরীক্ষা ও রোগ নির্ণয় পদ্ধতির আধুনিকায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্য সহ অন্যান্য নাগরিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির কলেবর বাড়ায় সরকার। নির্মাণ করা হয় 14 তলা নতুন ভবন। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্যাথোলজিক্যাল পরীক্ষাগার ও রক্ত সঞ্চালন কেন্দ্র এএফআইপির নতুন এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন বিশেষায়িত প্রতিষ্ঠানটির বিভিন্ন সুযোগ সুবিধা। পরে উদ্বোধন করেন আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম, সেনা প্রাঙ্গণ। এরপর সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দরবারে অংশ নেন সরকার প্রধান। বলেন, আওয়ামী লীগ সরকারের প্রয়াসে ৭৫-এর পর হারানো আস্থা বিশ্বাস আবারও ফিরে পেয়েছে সশস্ত্র বাহিনী। ৭৫-15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি। যে কোনো সময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এ সময় ফোর্সেস গোল 2030-এর আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের লক্ষ্য তুলে ধরেন শেখ হাসিনা। আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সব দেশের প্রশংসা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধারাকে আরও এগিয়ে নিতে চায় সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে এবার জলসীমা দিয়ে পালিয়ে এসেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। বিজেপির আরও 88 সদস্য তাদের হেফাজতে নিয়েছে কোস্টগার্ড। এদিকে বান্দরবান সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হয়েছেন 3 জন। মিয়ানমারের অভ্যন্তরে এখনও সংঘাত অব্যাহত আছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে বারবার পালিয়ে আসছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদীর জলসীমা, এই জলসীমা দিয়ে রোববারও কাঠের ট্রলার যুগে পালিয়ে এসেছে বিজেপির সদস্যরা। 3টি কাঠের ট্রলারে করে অস্ত্রসহ নাপ নদীর শাহপরীর দ্বীপ দিয়ে অনুপ্রবেশ করে। এ সময় তাদেরকে নিরস্ত্রীকরণ করে হেফাজতে নেয় কোস্টগার্ড। পরে তাদেরকে টেকনাফের কেরুনতলিয়স্থ কোস্টগার্ড স্টেশনের কার্যালয়ে আনা হয়েছে। এদিকে বান্দরবনের নাইখংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে
দুদিনে 3 বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলি সীমান্তের 47 নম্বর পিলার এলাকায় একজন এবং শনিবার রাতে 2 জন আহত হন। একজন রোগী আমাদের প্রাথমিক চিকিৎসা জরুরি শেষে আমরা সার্জারি ওয়ার্ডে ভর্তি দিই। এখানে একজন রেফার হয়ে আসেন, ওনার পা বিচ্ছিন্ন হয়ে যায় খুবই ভয়াবহভাবে, ডান পা এবং বাম পায়ের নিচের অংশ। আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করি এবং স্টেবিলাইজ করার পর রোগীকে আমাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা প্রদান করি। এর আগে 2 দফায় পালিয়ে আসা বিজিপি ও সেনাবাহিনী 618 জনকে ফেরত পাঠায় বাংলাদেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বান্দরবানে 2 দিনের রিমান্ড শেষে জিপ চালক সহ কেএনএফ-এর আরও 3 সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বিচারক নাজমুল হোসাইন এর আদালতে তোলা হয়। তাদের শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রুমাও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, অস্ত্র লুটের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত 81 জন কেএনএফ-এর সহযোগী আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মধ্যে 22 জন নারী সদস্য রয়েছেন। কাল থেকে 3 দিন রাত 12টা থেকে 3 ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে। খুদে বার্তা এই তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আর এতে বলা হয়েছে, রানওয়ে ব্যবস্থাপনার অংশ হিসেবে সেন্টার লাইট ও মার্কিন রক্ষণাবেক্ষণের জন্য 6 থেকে 8 মে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত ফ্লাইট অপারেশন হবে না। সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতিমধ্যেই সার্কুলার জারি করা হয়েছে। মুক্ত গণমাধ্যম নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF-এর তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, RSF-এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যাদের কাছ থেকে তারা তথ্যপাত্র নিয়েছে তাদের নিয়েও প্রশ্ন আছে। RSF-কে উত্তর দেয়া হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। এবার যে রিপোর্টটা এসছে এটা কিন্তু গত বছরের পারফরমেন্সের রিপোর্ট, এবছরের না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদের নির্ণয় প্রক্রিয়াতে কোনো পরিবর্তন তারা আনে নাই, একই জায়গায় রেখেছে এবং নির্ণয় প্রক্রিয়াটা আপনারা একটু ঘেটে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে। এবং যে কোনো এক্সপার্ট যারা এই যে কোনো ধরনের স্টাডিগুলো করতে যে ধরনের মেথোডোলজি পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতি তারা করেছে কিনা দেখবেন।